সেপ্টেম্বর মাসের মাঝামাঝির সময়, আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বছরের এই সময়ে মন বড়ই প্রফুল্লিত হয়ে ওঠে। সামনে পরীক্ষাও নেই, ফলে আগামী 1 মাস যে হই হুল্লোড় করেই কাটবে সেই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। বিগত বেশ কয়েক বছর সূর্যদার সঙ্গে সময় কাটানোর ফলে মস্তিষ্ক আগের তুলনায় আরও প্রখর হয়ে উঠেছে। বয়স অল্প হওয়ায় মাঝে মধ্যে বকা আর গাঁটটা দুই খাই, তবে তা সত্ত্বেও প্রতিটি তদন্তে একের পর এক রহস্য আর সূর্যদার ক্ষুরোধার পর্যবেক্ষণ ক্ষমতার নিদর্শন আর কোথায় পাই বলুন তো। আমি বকুল মিত্র, তবে এর পাশাপাশি সূর্যদার দেওয়া একটা বিশেষ ডাক নামও রয়েছে আমার, মাখন। নামটা শুনে হাসি পাচ্ছে নিশ্চয়ই। প্রথম প্রথম আমারও যে রাগ হতো না তেমনটা নয়, তবে সবটাই সময়ের খেলা, বুঝলেন কিনা। সময়ের সাথে সাথে বর্তমানে মাখন ডাকটা বেশ ভালোই লাগে আর কি। আজ রবিবার, সপ্তাহের এই বিশেষ দিনটিতে মিলিত হই আমরা 3 মূর্তি, সূর্যদা, আমি আর জটামোহন গাঙ্গুলি। চা ও সিঙ্গারার সহযোগে ঘণ্টাখানেকের আড্ডা বেশ জমেই ওঠে। ঘরের ডান প্রান্তে উপরের দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটা বর্তমানে 9টা বেজে 15 ঘর ছুঁয়েছে। যোগাসন শেষ করে ইতিমধ্যেই একটা ম্যাগাজিনে চোখ রেখেছে সূর্যদা। বেশ কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি ওর মধ্যে, আর তা হলো বর্তমানে প্রাচীন মূর্তি, বহুমূল্য পাথর এবং রত্নের প্রতি আগ্রহ বেড়েই চলেছে সূর্যদার। এই অবশ্য নতুন কোনো ঘটনা নয়। ও বলে, বুঝলি মাখন, জ্ঞানের কোনো শেষ নেই। জীবনের যে কোনো বয়সে জ্ঞান অর্জন করা যেতেই পারে। কোনো জিনিসের প্রতি যদি তোর আগ্রহ থাকে, তবে সেটি সম্পর্কে বিস্তর গবেষণার প্রয়োজন হয়। এই মুহূর্তে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আমি। অন্যান্য ছুটির দিনগুলিতে ঠিক 9টা বাজলেই এসে উপস্থিত হন জটামোহন বাবু। তবে আজ কি কারণে এত দেরি সেই বিষয়টাই মনে মনে ভাবছিলাম। এমন সময় কলিং বেলের আওয়াজটা পেতে বুঝলাম এতক্ষণে সময় হয়েছে ভদ্রলোকের। দরজা খুলতে হাসি মুখে ভেতরে প্রবেশ করলেন জটায়ু। এখানে বলে রাখা ভালো এই যে আমার দাদাটি ফেলুদার পরম ভক্ত। আমাদের জুটিটাও ফেলুতোপসের জুটির কথাই মনে করায় কিনা, আর ঠিক সেই কারণেই জটামোহন বাবুর ডাকনাম এক প্রকার জোর করেই রাখা হয়েছে জটায়ু। সোফায় বসতে বসতে এবার তাকে জিজ্ঞেস করলাম, এ কি জটামোহন বাবু, আজ পাক্কা 20 মিনিট দেরি যে? হ্যাঁ, এই আর কি বলি বকুল ভাইয়া, গত সপ্তাহে ওই একদিন বৃষ্টি হলো, আর তার দরুন জল বাবাজি এখনো ঠায় দাঁড়িয়ে। এই কোনো মতে ধুতিটা বাঁচিয়ে আসতে হলো আমায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক কী কারণে আমার এতটা দেরি হয়ে গেল। যাকে, আচ্ছা সূর্যবাবু, এই আপনার প্রাচীন বস্তুর প্রতি প্রেম কি দিন দিন বেড়েই চলেছে নাকি মশাই? হ্যাঁ। জটামোহন বাবুর কথা শুনে এবার ম্যাগাজিন ছেড়ে ওর দিকেই দৃষ্টি নিক্ষেপ করল সূর্যদা। একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ শেষে বেশ ভারী গলাতেই বলে উঠল সে, হাতে ঘড়িটা তো বেশ খাসা কিনেছেন মশাই। আর দ্বিতীয় প্রশ্ন, পুজোর কেনাকাটা এখনই শুরু করে দিয়েছেন নাকি? না হলে এত তাড়াতাড়ি নতুন পোশাক পরে কে বের হয়? সূর্যদার কথা শেষ হতেই ওর দিকে এক প্রকার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জটামোহন বাবু। ভদ্রলোক যে ভারী হতবাক তা তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। সেই সূত্র ধরেই এবার তিনি বলে চললেন, হ্যাঁ সূর্যবাবু, ঘড়িটা নতুনই কিনলাম, তবে এই পুজোর পোশাকটা আপনি বুঝলেন কেমনে? মানে এইটা তো পাঞ্জাবি খানার কলারের দিকে একবার নজর দিন, তাহলেই হবে। ব্যাস, সম্পূর্ণ বিষয়টাই পরিষ্কার হলো এবার। মাঝে শুধু খানিক হেসে একবার বললেন ভদ্রলোক, আসলে এই বেশ কয়েক মাস পূর্বে এক বন্ধু হতে উপহার স্বরূপে পেয়েছিলাম এটি, তাই বেরোনোর আগে ভাবলাম আজকেই না হয় পাঞ্জাবিটির শুভ উদ্বোধন হয়ে যাক। বেশ খানিকটা সময় সব চুপচাপ। মনে মনে যেন কিছু একটা ভেবে চলেছেন ভদ্রলোক। যদিও ইতিমধ্যেই চা এসে হাজির। গরম কাপে চুমুক দিয়ে এবার একটা 4 মিনার ধরালো সূর্যদা। তা জটামোহন বাবু,
বেশ কিছুটা সময় ধরে লক্ষ্য করছি কোনো একটি বিষয় আপনাকে ক্রমাগত ভাবিয়ে চলেছে। এমন কিছু জিনিস রয়েছে কি যা আমাদের বলতে চাইছেন, অথচ কিভাবে শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না? খুব একটা ভুল অনুমান করেননি, কিন্তু মানে ওই ওই তো আরে মশাই, দীর্ঘ বহু সময় যাবৎ আপনি আমাদের চেনেন, কত তদন্তে সহযোগী হয়েছেন। তা সত্ত্বেও যদি মন খুলে কোনো কথা নাই বলতে পারলেন, তাহলে তো ভারী মুশকিল। সূর্যদার এই কথা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে তিনি বলে চললেন, এই বছরের শুরুর দিকে আমার যে বইখানি বের হয় সেটি পাঠকদের যথেষ্ট পছন্দ হয়েছে। পশারও তো নেহাত মন্দ নয়। শুধু তাই নয়, সামনের পুজোয় নতুন একটি বইও প্রকাশ পেতে চলেছে। তাই বর্তমানে একটা পরিকল্পনা এসেছে মাথায়। আসলে অনেক দিন ধরেই ভেবে চলেছি যে দূর পথের ভ্রমণে বেরিয়ে পড়লে বেশ ভালোই হয়। চারিদিকে আবহাওয়া এখন বেশ মনোরম। তাই বলি কি, চলুন না সূর্যবাবু, এই 3 মূর্তি মিলে বেরিয়ে পড়ি কোনো অজানার উদ্দেশ্যে। জটামোহন বাবুর এই কথা শুনে এক প্রকার লাফিয়ে উঠতেই যাচ্ছিলাম, তবে পর মুহূর্তে সূর্যদার মুখের দিকে চেয়ে সেই উত্তেজনা বেশ খানিকটা কমিয়ে আনলাম। জানি না ভদ্রলোকের ইচ্ছের বিরুদ্ধে আমার দাদাটি আবার কি বলে বসে। তবে মিনিটখানেক চুপ থেকে সিগারেটটা ফেলে একটা মুচকি হাসল সে। এ কথাটা যে আমার মাথাতে আসেনি তা কিন্তু একদমই নয়। বিগত বেশ কয়েক মাস ধরে তদন্তের স্বার্থে বেশ ব্যস্তই ছিলাম। বর্তমানে সেই ব্যস্ততা অনেকাংশে কমেছে। তাই একটা জম্পেশ পরিকল্পনা করা যেতেই পারে। কি বলিস মাখন? এর থেকে ভালো আর তো কিছুই হয় না সূর্যদা। তবে কোথায় যাওয়া হবে কিছু ভেবেছো? গত বছর তো রাজস্থান, আর তার আগেরটা না, মাথায় কিছু আসছে না রে। তুই বল না শুনি। আমাদের এই কথোপকথনের মাঝে এবার উত্তেজিত গলায় বলা শুরু করলেন জটামোহন বাবু। আমি বলি কি, অনেকদিন হয়ে গেল পাহাড় দর্শন হয়নি ভায়া। তাই এবারটা যদি দার্জিলিং। হয়তো এটাকেই বলে ওস্তাদের মার শেষ রাতে। শেষ মুহূর্তে যেভাবে দার্জিলিংয়ের নাম সামনে আনলেন তিনি, তাতে বেশ কিছুটা আফসোস হলো। এই নামটা আমার মাথাতে এলো না কেন, ভারী অবাকই হলাম। আমি তো এক পায়ে রাজি মশাই। মাখন, তোর কোনো আপত্তি নেই তো? খেপেছো নাকি? এত সুন্দর একটা জায়গা কে না যেতে চায় বলো তো? তাহলে ওই কথাই রইল, টিকিটের বিশেষ অসুবিধা হবে না। তৈরি হয়ে যান জটামোহন বাবু, এই শনিবারই তবে রওনা হওয়া যাক। এরপর মাঝের কয়েকটা দিন বেশ ব্যস্ততার সাথেই কাটল। টিকিট কাটা, ব্যাগপত্র গোছানো, আরও কত কাজ। অবশেষে হাজির হলো সেই দিন, আজ শনিবার। ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার দরুন সূর্যদার বকুনিও জুটল ভাগ্যে। এই মাখন, তোর কি কোনো কাণ্ড কারখানা নেই? হ্যাঁ, আজ কত কাজ, বিকেলে ট্রেন, আর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস তুই? অগত্যা বিছানা ছেড়ে উঠে স্নান সেরে শুরু হয়ে গেল কাজ। বিকেলের ট্রেন। দুপুর হতেই আমরা বেরিয়ে পড়লাম। সঠিক সময়ে পৌঁছলাম স্টেশনে। গিয়ে দেখি সেখানে হাসি মুখেই আমাদের অপেক্ষা করে চলেছেন জটামোহন বাবু। সূর্যদার উদ্দেশ্যে তিনি বললেন, এই যে আপনাদের এত দেরি হলো কেন? আর সেই কখন থেকে এসে আমি দাঁড়িয়ে আছি, মনে কত দুশ্চিন্তা কাজ করছিল আমার, কি যে বলবো আপনাদের। ট্রেন আসতে এখনো বেশ খানিকটা দেরি। আপনি বরং একবার নিজের ঘড়িটা দেখুন মশাই। সময়টা লক্ষ্য করতেই এবার বড় একটা জিপ কাটলেন ভদ্রলোক। এই দেখেছেন তো, দার্জিলিং যাওয়া হবে এটা ভেবে এত উত্তেজিত যে সময়টাই লক্ষ্য করা হয়নি। যাই হোক, এখন শুধু ট্রেনটা আসার অপেক্ষা। বকুল ভাইয়া, আহা কি যে আনন্দ হচ্ছে। ঘড়িতে তখন 5:30 দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছাড়ল। প্রথমে নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে স্বপ্নের নগরী। বর্তমানে বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে ট্রেনটি, আর তার সঙ্গে চড়চড়িয়ে বাড়ছে জটামোহন বাবুর উত্তেজনার বারুদ। দীর্ঘক্ষণ যাত্রায় ঘটে যাওয়া একটা ঘটনার কথা যেন না বললেই নয়।
তা ট্রেন ছাড়ার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। বর্তমানে ট্রেনের এক প্রান্তে সূর্যোদার পাশে বসে আমি, আর আমাদের ঠিক সামনেই গুনগুন করে গান গেয়ে চলেছেন জটামোহন বাবু। গানের মাথা মুন্ডু না বুঝলেও আমাদের জটায়ও যে বেশ খুশি তা ভালো মতোই বুঝতে পারছি। তবে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিলাম সামনের প্রান্তে বসা মানুষটি আমাদের দিকে ক্রমাগত নজর রেখে চলেছে, যেন কিছু বলতে যাবেন অথচ ঠিক বুঝে উঠতে পারছেন না। সেদিকে তাকিয়েই এবার সূর্যদার উদ্দেশ্যে বলে উঠলাম, সূর্যদা, এই উল্টো দিকের ওই লোকটাকে দেখো, বেশ খানিকক্ষণ ধরে না আমাদের দিকেই দেখে চলেছে। তুমি কি চেনো? ভদ্রলোকের মুখ দেখে তো কোশমিন কালেও চিনি বলে মনে পড়ে না। তবে হ্যাঁ, উনি যে ব্রাহ্মণ পরিবারের সন্তান আর সময় পেলে ঘোরাঘুরি করতে বেশ পছন্দই করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সূর্যদার এই কথায় বেশ অবাকই হলাম। কৌতূহল চাপতে না পেরে এবার বলেই বসলাম, ইয়ে মানে তুমি কি করে বুঝলে? ভ্রমণের ব্যাপারটা নয় বাদই দিলাম, কিন্তু ওই ব্রাহ্মণ। ভদ্রলোকের ব্যাগের দিকে লক্ষ্য কর। রং নতুন থাকলেও দিকে দিকে বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছে ব্যাগটি। অর্থাৎ মানুষটি যে ভ্রমণ পিপাসু আর বিভিন্ন স্থানে ব্যাগটিকে সঙ্গে নিয়ে যাওয়ার কারণেই যে ওটির এহেন অবস্থা, তা বুঝতে কি আর অধিক পরিশ্রমের প্রয়োজন? আর হ্যাঁ, এবার খানিক ওপর প্রান্তে ভদ্রলোকের পকেটের দিকে দেখ একবার। ওনার পরিচয়পত্রটা বেশ খানিকটা বেরিয়ে রয়েছে, আর সেইখানেই জল জল করছে তার নাম, ভবেশ মুখোপাধ্যায়। অর্থাৎ তিনি ব্রাহ্মণ পরিবারেরই ছেলে। বুঝলি এবার? আমার দাদাটির এই বিশেষ গুণ সম্পর্কে না বললেই নয়। কোনো মানুষকে কেবলমাত্র একবার দেখেই তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এমনভাবে বলে চলবে যেন এ এমন কোনো ব্যাপারই নয়। আমাদের মধ্যে এ সকল কথোপকথনের মাঝে এবার হাসি মুখে এগিয়ে এলেন ওই ব্যক্তি। বেশ হাসি খুশি স্বভাবের, বয়স হবে ওই 30 কি 32, মাঝারি উচ্চতার, তবে দেহে একটা বলিষ্ঠ ভাব তার উপস্থিত। নমস্কার, আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। যাত্রাপথ যদি কথা বলতে বলতে কেটে যায়, তার চেয়ে আর ভালো কি হয় বলুন? সূর্যদার বক্তব্য শেষ হওয়ার পূর্বেই বসতে বসতে এবার তিনি বলে উঠলেন, আমার নাম ভবেশ মুখোপাধ্যায়। বেশ খানিকক্ষণ ধরেই আপনাদের দিকে দেখে চলেছি। আসলে কেমন যেন একটা চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। সে যাই হোক, আমার কিন্তু আবার বকবক করতে ভীষণই ভালো লাগে। জীবনে নেশাও বলতে পারেন এই দুটোই, এক গল্প করা আর দুই হলো গিয়ে ভ্রমণ। ভদ্রলোকের কথা শেষ হতে সূর্যদার দিকে তাকিয়ে দেখি খানিকটা মুচকি হাসল সে। নমস্কার, আমি প্রথমেশ চন্দ্র মিত্র। আমার ছোট ভাই বকুল মিত্র, আর ইনি হলেন জটামোহন গাঙ্গুলি। আরে দেখেছেন মশাই, তাই ভাবি এত চেনা চেনা কেন লাগছে। আপনারা তো বিখ্যাত মানুষ। এই তো কয়েক মাস আগেই সংবাদপত্রে আপনার ছবি দেখছিলাম। কি যেন একটা ঘটনা ছিল সম্ভবত। আর আপনি জটামোহন বাবু, তাই তো? আপনি তো বিখ্যাত মানুষ মশাই। এখানে বলে রাখা ভালো, অচেনা কারোর মুখ থেকে প্রশংসা শুনলে বেজায় খুশি হন জটামোহন বাবু। এক্ষেত্রেও তার অন্যথা হলো না। এক গাল ভর্তি হাসি নিয়ে তিনি বললেন, শুনে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, এই কয়েকটা দিন বাদেই আমার নতুন একটা বই প্রকাশ পাবে, পড়তে ভুলবেন না যেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো আপনার বইয়ের জন্য অপেক্ষা করেই থাকি। বলি, দার্জিলিংয়ে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, এবার কি খালি ভ্রমণ নাকি পুনরায় কোনো এক তদন্তের স্বার্থে রওনা দিয়েছেন আপনারা? না না, তেমন কোনো ব্যাপার নেই। অনেক দিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই এবার পাহাড়টাকেই বেছে নিলাম বলতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে রহস্য যদি দরজায় করা নাড়ে, গোয়েন্দা হিসাবে আমি তো আর চুপ করে থাকতে পারি না। তবে আপাতত ছুটির মেজাজই চলেছি সকলে। শহরে যেভাবে মানুষ ক্রমশ দৌড়ে চলেছে, তার একটা বিরাম দরকার। মন যদি শান্ত না থাকলো, তবে এত পরিশ্রমের কোনো অর্থই নেই। তাই সময় পেলে কাছে পিঠে ঘুরে আসাটা খুব জরুরি। কথাখানি মন্দ বলেননি। আপনার যা পেশা, সেক্ষেত্রে মনের সহিত মাথার বিশ্রামটাও প্রয়োজন। এভাবেই আরও বেশ কিছুক্ষণ কথা চলল আমাদের মধ্যে। তবে খানিক মুহূর্ত পর হঠাৎই আমার কানে কানে সূর্যদা বললে, মাখন, ওইদিকে দেখ, ভবেশবাবুকে কিছুটা মন মরা লাগছে যেন।
ওর কথা মতো ভদ্রলোকটির দিকে তাকিয়ে দেখলাম, ঠিক তাই। বিগত আধ ঘন্টার উপর সময় ধরে প্রাণোচ্ছলভাবেই কথা বলে চলেছেন সবার সঙ্গে। তবে হঠাৎ হলোটা কি? মনে মনে এসব কথাই আন্দোলন করে চলেছিলাম। এমন সময় সূর্যদা বলে উঠল, ভবেশবাবু, কিছুক্ষণ ধরে আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু কিছু কি হয়েছে? যদি বিশেষ কোনো ঘটনা হয়ে থাকে তবে বলতে পারেন। খানিকক্ষণ সব চুপ। মনে মনে যেন কোনো একটা ঘটনা সাজিয়ে চলেছেন। মিনিট দুয়েক পর নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন, মিস্টার মিত্র, আপনার পরিচয় পাওয়ার পর থেকে আমার মনে একটা কথা ক্রমশ আন্দোলিত হয়ে চলেছে। তার আগে নিজের সম্পর্কে একটা বিবরণ দিয়ে দেওয়া দরকার। খুব ছোটবেলাতেই আমি মা আর বাবাকে হারাই। তারপর এক মাসির কাছে বড় হয়ে ওঠা। কয়েক বছর আগে বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি পাই, ফলে একা সংসারে বিশেষ কোনো অসুবিধাই হয় না। বর্তমানে পার্ক স্ট্রিট থেকে মিনিট খানেকের দূরত্বে বাবার তৈরি বাড়িটাতেই থাকি। আচ্ছা, আমার অপর একটি নেশাও রয়েছে, আর তা হলো প্রাচীন ইতিহাস এবং মূর্তির বিষয়ে গবেষণা করা। ওটা একরকম শখেই করি, বুঝলেন। শহরে যে কয়েকটি প্রদর্শনী হয় প্রত্যেকটাতেই উপস্থিত থাকি। তাছাড়াও লাইব্রেরি থেকে বই আনা কিংবা অন্যান্য একাধিক কার্যকলাপ। তাহলে বুঝতেই পারছেন যে এই সকল বিষয়ে আমার ঠিক কতখানি আগ্রহ। একই সঙ্গে পছন্দ হলে এই সকল মূর্তি কিংবা রত্ন কিনতেও পিছু পা হই না। এবার আসি আসল ঘটনায়। কয়েক মাস আগের কথা মিস্টার মিত্র। দিনটা ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো অফিসের কাজে বের হই। তবে এরপর রাতে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় আমার। যেই এলাকায় আমি থাকি সেখানে চুরি কিংবা ডাকাতি হয় না বললেই চলে। ফলে দরজা দিয়ে প্রবেশ করে বড় হল ঘরটির বাম প্রান্তে বড় একটি তাকের মধ্যেই যত্ন করে রাখতাম মূর্তিগুলো। তবে সেই দিন তাকটির দিকে চোখ যেতেই দেখি একটি মূর্তি কম। বাকি চারটি যথাযথ স্থানে থাকলেও পঞ্চম মূর্তিটি গায়েব। এখানে প্রশ্ন হলো, যদি কেউ মূর্তিগুলি চুরি করতেই আসতো তবে বাকিগুলো নিয়ে গেল না কেন? পরবর্তীতে পুলিশে জানালেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এতখানি বলে খানিকক্ষণ চুপ করলেন ভবেশ মুখোপাধ্যায়। সূর্যদার মুখের দিকে চেয়ে দেখলাম ওর কপালে বেশ কয়েকটা চিন্তার বলিরেখা স্পষ্ট ফুটে উঠেছে। সেই কথার সূত্র ধরেই এবারে সে বললে, বুঝলাম, বিগত বেশ কিছু সময় ধরে যে সকল ঘটনা ক্রমশ বেড়েই চলেছে, সংবাদপত্রেও এমন খবর প্রায়ই চোখে পড়ে। আচ্ছা, বর্তমানে আপনার ওই মূর্তিটির বাজার দর কত হবে বলতে পারেন? তাও ওই কম করে লাখ টাকার কাছাকাছি তো হবেই। চাকরি করে যে টাকা পাই তা জমিয়ে মূর্তিটা কিনেছিলাম। খুব পছন্দের ছিল সেটা, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, আপনি এটা নিয়ে আবার যেন মাথা ঘামাবেন না। পুলিশে জানিয়েছি, দেখা যাক ওরা কি করে। তাছাড়া আর কিছু সময়ের মধ্যেই দার্জিলিং এ পৌঁছে যাবেন। তাই এখন তদন্তকে দূরে সরিয়ে প্রাকৃতিক দৃশ্যই বরং উপভোগ করা যাক। কি বলেন মিস্টার মিত্র? সে তো বটেই। আপনিও সাবধানে থাকবেন, আর এ সকল জিনিস যতটা সম্ভব আলমারির ভেতরে রাখলেই ভালো। খানিকটা হেসে কথাগুলি বললেও আমার দাদাটির মাথায় যে মূর্তি চুরির বিষয়টি ঘুরে চলেছে তা আন্দাজ করাই যায়। যাই হোক, এভাবেই প্রথমে নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে ট্রেনে করে শেষ পর্যন্ত যখন দার্জিলিংয়ে গিয়ে পৌঁছলাম, ঘড়িতে দেখি তখন সন্ধে 7টা বাজে। স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে হোটেলে রওনা দিলাম। এখানে বলে রাখা প্রয়োজন, ভবেশবাবু আমাদের সঙ্গে দার্জিলিং পর্যন্ত এলেও গাড়িতে আর ওঠেননি। রেল স্টেশনে পৌঁছে, আমার স্টেশন লাগোয়া এলাকায় একটা কাজ রয়েছে, সেই কাজ সেরে পরবর্তীতে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তবে বিদায়। হ্যাঁ, বলে চলে যান ভদ্রলোক। দীর্ঘ একদিন ধরে ট্রেন যাত্রার ফলে আমরা তিনজনেই ভীষণ ক্লান্ত ছিলাম। ফলে আজ রাত্রে আর কোথাও গেলাম না। ঠিক হলো কাল সকালে উঠে পাহাড় ভ্রমণের বিষয় স্থির করা হবে। সোমবার সকাল। ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো আজ। চোখ খুলতেই দেখি ঘরের বাম প্রান্তের একটি কোণে আপন মনে যোগ ব্যায়াম করে চলেছে সূর্যোদয়। এই অভ্যাসটি অবশ্য আজকের নয়। ও প্রায়শই বলে, প্রতিদিন নিয়মিত যোগ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, তাই দেরি না করে শরীর চর্চাটা এবার শুরু কর মাখন। যদিও ঘুরতে এসে এসব আমার একদমই পছন্দ নয়। অগত্যা বিছানা ছেড়ে উঠে বারান্দার দিকেই পা বাড়ালাম। সত্যি, অতীতে দুবার দার্জিলিংয়ে এলেও এই স্থানটির সৌন্দর্য আর অপরূপ প্রাকৃতিক দৃশ্য কখনোই ভুলবার নয়।
যতবারই দেখো মনে হবে এ যেন ঠিক এক স্বর্গভূমিতে এসে আমরা উপস্থিত হয়েছি। মনে মনে এ সকল কথাই ভেবে চলেছিলাম, আচমকাই পেছন থেকে একটা ডাকে সম্বিত ফিরল। আরে কি বকুল ভাইয়া, একা একা দাঁড়িয়ে আছো যে? আরে একবার ডাকতে হয়তো নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয় জটামোহন বাবু। সূর্যদা যোগব্যায়াম করছে, তাই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তার সাথে কথা বলে তো আর বিশেষ কোনো লাভ হবে না। তাই ভাবলাম বাইরে বেরিয়ে চারপাশের দৃশ্যটাই বরং দেখা যাক। এ তুমি মন্দ করনি। আগের বারে কথা মনে আছে নিশ্চয়ই, ওই যে ওই মিলন ঘোষের সিনেমার শুটিং। কে হ্যাঁ, একদিকে অভিনয় আর অপরদিকে তোমার দাদার রহস্য উন্মোচন। ও বাবারে, ভাবলে গায়ে কাঁটা দেয় ভাইয়া। সেবারের ঘটনা কি আর ভুলে গেলে চলে বলুন তো? কিভাবে একের পর এক চমক! হ্যাঁ, জানি না বর্তমানেও। তবে যাই বলো বাবু, সামথিং ইজ ভেরি সাসপিসিয়াস। এর মধ্যে আপনি আবার নতুন কি ঘটনা পেলেন মশাই? কেন, ট্রেনে ওই লোকটার কথা মনে নেই তোমার? যার লাখ টাকার মূর্তি হারাবে, সে এমনভাবে ঘুরে বেড়াবে। না না না, আর তার উপর আবার সূর্যবাবুকে বললে যে তার নাকি মাথা ঘামিয়ে লাভ নেই। আমি তো কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তারপর এই এই যেমন ধরো স্টেশনে নামতেই কোথায় যেন গায়েব হয়ে গেলেন। আমার মন বলছে এবারেও না তদন্তে জড়িয়ে পড়তে হয়। দেখো তুমি, রহস্য কার ভালো লাগে না বলুন তো? যদি তদন্ত এসে হাজির হয় তবে মন্দ কি? যাই হোক, এতক্ষণে নিশ্চয়ই সূর্যদার যোগব্যায়াম শেষ হয়ে গিয়েছে। চলুন সকালের জল খাবারটা বরং সেরে নেওয়া যাক। সকাল 10:30। প্রথমে ম্যাল এবং খানিকক্ষণ সেখানে ঘোরাঘুরি করে বর্তমানে একটি ক্যাফের ভিতরে আমরা বসে রয়েছি। বছরের এই সময়টা দার্জিলিংয়ে বেশ ভালো রকমেরই ঠান্ডা পড়ে। তবে জটামোহনবাবু যেভাবে জবুথবু হয়ে পড়েছেন, তার সেই অবস্থা দেখে বেশ মায়াই হল। দুখানা জামা, তার উপর শীতবস্ত্র, মাথায় হনুমান টুপি। ভদ্রলোককে দেখতে যে বেশ খাসাই লাগছে তা না বলে উপায় নেই। কি শীত পড়েছে মশাই। আরো বেশ কয়েকটি পোশাক নিয়ে আসলে বরং ভালোই করতাম। আচ্ছা সূর্যবাবু, আপনার কি শীতও লাগে না নাকি? হ্যাঁ, গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বৃষ্টি, আর শীতকালে ঠান্ডা, এই সবই প্রকৃতির নিয়ম। এত শীত শীত করলে চারিধারের এই মায়াবী পরিবেশ উপভোগ করব কেমনে? এর পরেও অবশ্য বেশ কয়েকবার উফ ও কি ঠান্ডা, আহা পারি না আর বিড়বিড় করে গিয়েছেন তিনি। যদিও আসল ঘটনাটি ঘটল কিছু সময় পর। জলখাবারটা সবে শেষ করেছি, এমন সময় পাশের টেবিল থেকে আমাদের দিকে এগিয়ে এলেন অচেনা এক ব্যক্তি। বয়স আন্দাজ 60 হলেও বেশ বলবান চেহারা, চোখে চশমা, মাথায় টুপি আর হাতে একটা লাঠি নিয়ে তিনি হাজির হলেন। নমস্কার, আমি সুবীরের সান্যাল। এখান থেকে মিনিট খানেকের দূরত্বে আমার বাড়ি। আসলে অনেকক্ষণ ধরেই আপনাদের কথাবার্তা কানে আসছিল। তা কলকাতা থেকে আসা হয়েছে নাকি? তার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সূর্যদা বলল, এই কয়েকদিনের জন্য ঘুরতে আসা আর কি। এই বলে আমাদের সকলের পরিচয় দিল সে। তবে এক্ষেত্রে আশ্চর্যের ব্যাপার হলো এই যে অজানা ওই ব্যক্তি আমাদের মধ্যে কাউকেই চিনতে পারলেন না। গত কয়েক বছরে চারিদিকে সূর্যদার নাম যেভাবে ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে ওকে না চেনাটা এক প্রকার অস্বাভাবিকই ঠেকল। মুহূর্তের মধ্যেই আমাদের পাশের আসন গ্রহণ করে তিনি বলে উঠলেন, কয়েক মাস আগেই বয়স 60 পেরিয়েছি। হাঁটতে খানিক অসুবিধাই হয়, সঙ্গে মধুমেহ রোগের প্রভাব। বাইরে খাবার এক প্রকার বারণ। তবে কি জানেন তো মশাই, এই জায়গাটিতে এত সব দুর্দান্ত পদের খাবার পাওয়া যায় যে লোভ সামলে রাখতে পারি না। তাই সপ্তাহে অন্তত একদিন আসা চাই। বলি কি, সামনেই তো আমার বাড়ি, একবার যাবেন নাকি? আমার সংগ্রহে কিন্তু বেশ কয়েকটি পুঁথি এবং প্রাচীন মূর্তির সম্ভার রয়েছে। ফলে খুব একটা আশাহত যে হবেন না এটুকু বলতে পারি। সুবীরের সান্যালের কথায় সম্মতি জানিয়ে এবার বাইরের পথে আমরা রওনা দিলাম। মিনিট 20 হাঁটা পথ। যদিও আরও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত, তবে বয়স্ক ব্যক্তিটির পায়ের সমস্যার কারণে খানিকটা দেরি হলো আমাদের।
দার্জিলিংয়ের জনবহুল পথ থেকে কিছুটা দূরে বেশ শান্তশিষ্ট এলাকাটাই বলা চলে এটিকে। কোলাহলের পরিবর্তে চারিদিকে ওক, পাইন এবং অন্যান্য গাছের সমাহার, পাখিদের কিচিরমিচির আর সুমধুর বাতাস। এর মাঝে জায়গাখানা বেশ পছন্দই হলো আমার। জটামোহন বাবুর মুখের অভিব্যক্তিতেও সেই একই ভাব লক্ষ্য করলাম। তিনি তো একবার বলেই উঠলেন, কি সুন্দর দৃশ্য, জন্ম জন্মান্তরেও ভুলিব না বকুল ভায়া। দোতলা বাড়ি। ভদ্রলোকের পসার যে মন্দ নয় তা বাড়িটি দেখলেই স্পষ্ট জানা যায়। যদিও ভিতরে প্রবেশ করে বাড়ির সাজসজ্জার দিকেই প্রথম নজর যায় আমার। দেওয়ালে টাঙানো একাধিক চিত্র আর মূর্তির সম্ভার দেখে বোঝা যায় বাড়ির মালিক বেশ শৌখিন মানুষ। বড় একটি হলঘরে বসে এবার জোরে একটা হাঁক দিলেন সুবীরেশবাবু। বুটিরাম, এই বুটিরাম, এই 4 কাপ চা নিয়ে আয় তাড়াতাড়ি। আহা, ব্যস্ত হবেন না, এতখানি চলে এলেন, খানিকটা বিশ্রাম দরকার আপনার। দেখুন মিস্টার মিত্র, দিনের বেশিরভাগ সময়টা বিশ্রাম করেই কাটে। বিশেষ কোনো কাজ নেই, সামান্য একটু লেখালেখি করি, সেটা এক প্রকার নেশা বলতে পারেন। আর এই সকল প্রাচীন জিনিসপত্রে আগ্রহ রয়েছে। মতিরাম নামে আমার এক চাকর রয়েছে, সারাদিন এখানেই থাকে। রান্না থেকে শুরু করে ঘর দোরের কাজ আর আমার দেখাশোনো সবই ওরই দায়িত্ব। তা আপনার স্ত্রী কিংবা সন্তান কেউ? সূর্যোদয়ের কথা শেষ হতেই সুবীরের সান্যালের চোখ মুখে একটা অবসন্নতার ভাব লক্ষ্য করা গেল। যদিও মুহূর্তের মধ্যেই মনের সেই ভাবটিকে লুকিয়ে এবারে তিনি বলে উঠলেন, বিয়ের কয়েক বছর পরই স্ত্রী মারা যায়। এরপর কল্যাণ, ও হ্যাঁ, কল্যাণ আমার একমাত্র ছেলে। স্ত্রী মারা যাওয়ার পর ওই ছিল আমার একমাত্র সম্বল। তবে কয়েক বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় সেও মারা যায়। কথাগুলি বলতে বলতে গলাটা ভারী হয়ে আসে তার। খানিকক্ষণ সব চুপ, এক নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা পরিবেশকে। এবার চা নিয়ে ঘরে প্রবেশ করল পুঁটিরা। ফের যেন একবার নিজেকে সামলে নিলেন সুবীরেশবাবু। এইসব কথা ছাড়ুন, তা চায় চিনি চলে তো মশাই? মানে আমার মতো কোনো অসুখ নেই তো? এবার পাশ হতে হাসি মুখে বলে চললেন জটামোহন বাবু। আরে একদমই নয়, আমাদের সবই চলে মশাই। হ্যাঁ, এই কি বলো বকুল ভাইয়া? চা শেষ করে এবার একটা 4 মিনার ধরালো সূর্যোদা। ভদ্রলোকের দিকে একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ সেরে সে বললে, আপনাদের বাড়িটা একবার ঘুরে দেখলে মন্দ হয় না। বিশেষ করে ওই প্রাচীন মূর্তি আর অন্যান্য জিনিসগুলি দেখা গেলে বেশ ভালোই হয়। হ্যাঁ অবশ্যই, সেই কারণেই তো আপনাদের আশা। চলুন তবে। সিঁড়ি বেয়ে বর্তমানে দোতলার একটি ঘরে আমরা উপস্থিত হয়েছি। সত্যি বলতে গেলে এখানে যে সকল অমূল্য জিনিস রয়েছে তার তুলনায় নিচের ঘরটিতে এমন কিছুই নেই। জটামোহন বাবুকে দেখলাম এক প্রকার মন্ত্রমুগ্ধ হয়ে চারিধারটা দেখে চলেছে। মন্ত্রমুগ্ধ হওয়ারই কথা বটে। এবার ঘরের একদম শেষ প্রান্তে উপস্থিত হয়ে সূর্যোদা প্রশ্ন করল, সুবীরেশবাবু, বাকিগুলোর তুলনায় এই মূর্তিটা বেশ আলাদা। এর কি কোনো বিশেষত্ব? হ্যাঁ, এটি একটি রাধাকৃষ্ণের মূর্তি, অষ্টধাতু দিয়ে তৈরি। প্রাচীন এই মূর্তিটি দেখতেই আমার ভীষণ ভালো লেগে যায়। ব্যাস আর কি, সকল সঞ্চয় দিয়ে কিনে ফেলি এটি। কিছু মনে না করলে মূর্তিটি কত দাম দিয়ে কিনেছিলেন সেটা কি জানতে পারি? সূর্যোদার এই কথা শুনে বেশ খানিকটা থতমত খেয়ে গেলেন ভদ্রলোক। কি কারণে তার এই আচরণ তা অবশ্য বুঝলাম না। মিনিট খানেক চুপ থেকে এবারে তিনি বললেন, প্রায় 50,000 টাকা পড়েছিল মশাই। তবে এখন এর দাম নিশ্চয়ই আরো বেশি, বই কম হবে না। এইভাবে আরও বেশ খানিকক্ষণ ঘুরে অবশেষে বাইরে বের হলাম আমরা। যদিও বেরোনোর সময় বাড়ির বাইরের পথে থাকা জঞ্জালের দিকে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করতে থাকে সূর্যোদয়। তবে কি কারণে এহেন তীক্ষ্ণ নজর তা অবশ্য খোলসা করে কিছুই বলে না। সন্ধ্যের সময় হোটেলের ঘরেই বসে রয়েছি আমি, সূর্যোদা আর জটামোহন বাবু।
সুবীরের সান্যালের বাড়ি হতে ফেরার পর থেকেই কেমন যেন একটা থম মেরে রয়েছে আমার দাদাটি। অপরদিকে বাইরের আবহাওয়া এখন বেশ মনোরম করে এসেছে। সকালে রোদ থাকলেও ইতিমধ্যে আকাশে মেঘের ঘন ঘটা সঙ্গে জোর গতিতে হাওয়া দিয়ে চলেছে। বুঝলাম যে কোনো মুহূর্তে বৃষ্টি নামলো বলে। এর মাঝে আবার জটামোহনবাবু বলে বসলেন, এই বকুল ভাইয়া, এই মেঘের গর্জন শুনছো? হ্যাঁ, এই ভালো রকমের বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আমার। আহা, পাহাড়ের বৃষ্টিটা কিন্তু এই সেরা লাগে। হ্যাঁ, কি বলো? কথাটা আপনি ভুল কিছুই বলেননি, তবে সকালের দিকে রোদখানাই ঠিক আছে, না হলে তো ঘুরতে অসুবিধে হবে। বাবা, সে তুমি যাই বলো বাবু, তখনকার ওই ব্যক্তিটি কিন্তু খুব রহস্যময়। এতক্ষণ ধরে একটি বই পড়ে চলেছিল সূর্যোদয়। এবার সেখান থেকে নজর সরিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় ঘরের কলিং বেলটা একবার বেজে উঠল। এত রাতের দিকে আমাদের রুমে আবার কে এসে হাজির হলেন? যদিও খানিকক্ষণের মধ্যেই সব স্পষ্ট হলো। দরজা খুলতেই দেখি এ তো ভবেশ মুখোপাধ্যায়। ট্রেনের ওই ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেখে এবারে সূর্যোদয় বলে উঠল, আরে ভবেশবাবু, আসুন। এত রাতে উপস্থিত হয়েছেন বলি বিশেষ কোনো দরকার নাকি? এখানে বলে রাখা দরকার, গতকাল স্টেশন থেকে বের হওয়ার পথে ভবেশ মুখোপাধ্যায়কে আমাদের হোটেলের ঠিকানা সূর্যোদা দিয়ে এসেছিল। না না মিস্টার মিত্র, বিশেষ কোনো ব্যাপার নয়। বিকেলের দিক করে ঘুরতে বের হই, পরবর্তীতে ভাবি আপনার সাক্ষাৎ পেলে মন্দ হবে না। তবে বর্তমানে আবহাওয়া যেভাবে খারাপ হয়ে আসছে, তাতে চিন্তা তো একটা লেগেই রয়েছে। ওসব ভেবে লাভ নেই মশাই। বৃষ্টি আসলে খানিকক্ষণ না হয় আমাদের এখানে থেকে যাবেন। এরকম একটা রাতে আড্ডা দিতে কার না ভালো লাগে বলুন তো? মুচকি হাসলেন ভদ্রলোক। পরবর্তীতে তার দিকে চারমিনার অফার করাতে তা নাকচ করে দিলেন ভবেশবাবু। খানিকক্ষণ চুপ থেকে এবার এক প্রকার উত্তেজিত গলাতেই তিনি বলে উঠলেন, অতীতে বেশ কয়েকবার এখানে আসি। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য কি আর সহজে ভোলা যায়? যাই হোক, যেটা বলছি, আপনাদের হোটেল থেকে খানিকটা দূরত্বে মোটামুটি নির্জন একটি জায়গায় বসবাস করেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। বয়স্ক মানুষ, কাজ তেমন কিছুই করেন না, তবে পেশা বলতে গেলে ওই ভাগ্য নির্ধারণ, জ্যোতিষ গণনা ইত্যাদি। বললে বিশ্বাস করবেন না মশাই, কিন্তু মানুষের ভবিষ্যৎ সম্পর্কে এক নাগাড়ে বলে যেতে পারেন তিনি। আমারও যে খুব একটা বিশ্বাস ছিল তা নয়, তবে কতবার কৌতূহলের বশেই সেখানে গিয়ে উপস্থিত হই। ব্যাস, তারপর থেকে ওনার এক প্রকার ভক্তই হয়ে গিয়েছি বলতে পারেন। তা বলি, আপনারাও কি একবার ঢুমেরে আসবেন নাকি? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে এবারে সূর্যোদা বলল, এ সকল বিষয়ে কোনো কালেই আমার বিশ্বাস নেই। তবে আপনি যখন এতবার করে বলছেন, তখন একবার যাওয়া যেতেই পারে। কি বলেন জটামোহনবাবু? অতঃপর ঠিক হলো আগামীকাল ঠিক সকাল 9টায় অজানা এক জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দেব। তবে এর মাঝেই যে এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে থাকবে, তা গুণা করেও টের পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ঘুম থেকে উঠতেই দেখি আমাদের ঠিক পাশটাতে বসে কিছু একটা চিবিয়ে চলেছেন জটামোহনবাবু। এই সকাল সকাল আবার কি খেয়ে চলেছেন? আগেকার দিনের লোকেরা বলতো সকালে উঠে বাদাম খেতে হয়, তাহলে নাকি মাথায় বুদ্ধি খোলে। তোমার দাদার সঙ্গে থাকলে একের পর এক তদন্ত তো এসে হাজির হবেই, তাই অগ্রিম প্রস্তুতি বলতে পারো এটা। অপরদিকে যোগব্যায়াম সেরে ইতিমধ্যেই স্নানের উদ্দেশ্যে পা বাড়িয়েছে সূর্যোদয়। তবে ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠতে সেই দিকে অগ্রসর হলো সে। কয়েক মিনিট ধরে, হ্যালো, কখন হলো এই ঘটনা? আচ্ছা, আমরা আসছি, আপনি চিন্তা করবেন না, রাখলাম। টুকরো টাকরা কথা বলার পর ফোনখানা কেটে দিল। তার মুখের দিকে চেয়ে দেখলাম ভারী চিন্তায় পড়ে গিয়েছে বেচারা। দু একবার মাথা ঝাঁকালো সে। এরপর খানিকক্ষণ সব চুপ। কিছুটা কৌতূহলী গলায় আমি বলে উঠলাম, এই সূর্যদা কে ফোন করেছিল? আর এমন কি কথা হলো যে? সুবীরের সান্যাল ফোন করেছিলেন। তার বাড়ি থেকে ওই প্রাচীন মূর্তিটা নাকি চুরি হয়েছে। পটিরামও গায়েব। দ্রুত একবার আসতে বললেন উনি। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আর হ্যাঁ জটামোহনবাবু,
ভবেশ মুখোপাধ্যায়ের সাথে যে আমরা আজ যেতে পারবো না তা ওনাকে একবার জানিয়ে দিন কেমন? ঘড়ির কাঁটায় এখন 9:30 ইতিমধ্যেই সুবীরেশ বাবুর বাড়িতে গিয়ে আমরা উপস্থিত হয়েছি। বর্তমানে দোতলার ঘরটিতে থম মেরে বসে ভদ্রলোক। শখের মূর্তি চুরি যাওয়ায় উনি যে বেশ বিধ্বস্ত তা তার মুখ চোখ দেখেই স্পষ্ট বোঝা যায়। সান্ত্বনার সুরে এবার সূর্যদা বলে উঠল, শান্ত হন। কি করে হলো এসব? আপনার অলক্ষ্যে কেউ বা কারা কিভাবেই বা প্রবেশ করলো এখানে? সবটা খুলে বলুন। জানি না মিস্টার মিত্র, কিছুই জানি না। তবে এ মামলায় পুলিশের খবর দিতে চাই না আমি। ওদের উপর আমার কোনো বিশ্বাস নেই। এখানে কারোর সাথেই সেরকম ভাবে আলাপও নেই। তাই ভাবলাম একবার আপনাদেরই ডেকে পাঠাই। চিন্তা করবেন না। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি পেশায় একজন গোয়েন্দা। অতীতে এরকম একাধিক রহস্যের কিনারা করেছি। ফলে মূর্তি চুরির ঘটনাটিতে আপনাকে যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করব। এবার বলুন, কখন ঘটলো এই ঘটনা? সূর্যদার কথা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে তিনি বলে চললেন, এ তো বেশ ভালো খবর। সত্যি বলতে গেলে আমি এরকম একজন মানুষেরই খোঁজ করছিলাম। এত দামি আর সর্বোপরি আমার পছন্দের মূর্তি ছিল এটি। অষ্টধাতু দিয়ে তৈরি রাধা কৃষ্ণ। এত যত্ন করে রেখেছিলাম মশাই। তা বলি শুনুন, গতকাল রাতে বেশ দেরি করে ঘুম আসে। পাশের ঘরটিতেই শুয়েছিল পুঁটিরা। কি কারণে জানি না, তবে রাতে ঘুমটা বেশ ভালোই হয়। একই সঙ্গে সকালে উঠতে খানিকটা দেরিও হয়েছিল। আর তারপরই দেখি এই দৃশ্য। জানেন মিস্টার মিত্র, প্রতিদিন অন্তত একবার নিয়ম করে এখানে আসতাম। মূর্তি আর ছবিগুলো পরিষ্কার আমি নিজের হাতেই করতাম। তবে আজ উপস্থিত হতেই দেখি ভয়ঙ্কর এক কাণ্ড। প্রথমে কিছু বুঝে উঠতে পারিনি। পরবর্তীতে মুটিরামকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাই না। তারপর গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু তার কোনো দেখা নেই। অর্থাৎ আপনার সন্দেহ পুটিরামি ওই মূর্তিটি নিয়ে পলায়ন করেছে, তাই তো? সত্যি বলতে গেলে এই কথা বিশ্বাস করা ভারী মুশকিল। বেশ কয়েক বছর ধরেই আমার সেবা করে চলেছে সে। এতদিন ধরে তো কিছুই করেনি, তবে এখন কেন আমি না কিচ্ছুটি বুঝতে পারছি না মিস্টার মিত্র। তবে আমার একটা অনুরোধ, পুলিশকে না জানিয়ে আপনি বরং ঘটনাটা তদন্ত করুন। এর পেছনে যেই থাকুক না কেন, তার জন্য উপযুক্ত শাস্তি হয় মশাই। আচ্ছা, শেষ প্রশ্ন, বিগত কয়েকদিনে আপনার বাড়িতে কি কেউ এসেছিল? মানে কারোর ওপর সন্দেহ যদি থাকে? এবার একবার মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলেন তিনি। ইতিমধ্যেই বাইরের পথ ধরেছি আমরা। দার্জিলিংয়ে এসেও কি তবে শেষ পর্যন্ত বুকটা একবার ঢিপ ঢিপ করে উঠল আমার। যদিও রাস্তায় বিশেষ কোনো কথা বলল না সূর্যদা, বরং ওর কপালে চিন্তার বলিরেখাগুলি ক্রমশ প্রকট হয়ে উঠল। বুঝলাম গত 2 বারের মতো এবারও রহস্যের গন্ধ পেতে শুরু করেছে সে। পরবর্তীতে আমি আর জটামোহনবাবু বাড়ি ফিরলেও বিকেল পর্যন্ত সময়টা বাইরেই থাকলো সূর্যদা। ইতিমধ্যেই ঘড়ির কাঁটা 6টার ঘর ছুঁয়েছে। এমন সময় অবশেষে রুমে এসে উপস্থিত হলো সে। খানিক উৎকণ্ঠার সুরে এবার বলে উঠলাম, কি গো সূর্যদা, এতক্ষণ কোথায় ছিলে? কিছু বলে যাওনি, চিন্তা হচ্ছিল তো। তেমন কিছু নয়। তাছাড়া রহস্য যদি দরজার বাইরে এসে হাজির হয়, কিছুটা সময় তো ব্যয় করতেই হবে, বুঝলি? যাই হোক, এখনও সব বাদ দে। ভবেশ মুখোপাধ্যায়ের সাথে কথা হলো, আর আধ ঘন্টার মধ্যে এসে উপস্থিত হবেন ভদ্রলোক। আমাদের গন্তব্যস্থল হলো গিয়ে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বাড়ি। চার চাকা বাহনে চেপে ইতিমধ্যেই আমরা রওনা দিয়েছি, সঙ্গে ভবেশ মুখোপাধ্যায়। শহরের ব্যস্ততা মুখর পথ হতে বেশ খানিকটা দূরে এই স্থান। সন্ধ্যের দিক, একেই অন্ধকার গ্রাস করেছে গোটা এলাকাকে, আর তার উপর চারিধারে জঙ্গলের মাঝখান বরাবর অগ্রসর হয়ে চলেছি। ফলে না জানি কেন একটা ভয় যেন ক্রমাগত আমার মনে বিস্তার করে চলেছে। যদিও সূর্যদার দিকে তাকিয়ে দেখলাম ওর চোয়ালটা এখন বেশ শক্ত।
মাঝখানে খালি জটামোহন বাবু একবার বলে উঠেছিলেন, এই বকুল ভাইয়া, জায়গাটা ঠিক সুবিধার লাগছে না, বুঝলে? ওখানে আবার নতুন কোনো ঘটনা অপেক্ষা করছে না তো? হ্যাঁ, যদিও তার এই প্রশ্নের জবাবে এক প্রকার চুপ করেই থাকি। ভবেশবাবুর কথা মতো আধ ঘন্টার মধ্যেই যথাযথ স্থানে আমরা উপস্থিত হলাম। এই যে মশাই, সামনে যে একতলা ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো গিয়ে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের নিবাসস্থল। আসুন, এই পথ দিয়ে ধীরে ধীরে আসুন। 7:20 বর্তমানে ছোট্ট একটি ঘরের মধ্যে আমরা বসে রয়েছি। সামনের আসনে ধ্যানে মগ্ন পৃথ্বীরাজবাবু। মাথা ভর্তি জটা, পরনে গেরুয়া পোশাক, হাতের প্রতিটি আঙুলেই আংটির সমাহার। প্রথম দেখাতেই কেমন যেন একটা ভয় লেগে উঠবে। উল্টো দিকে আমার গা বরাবর বেশ কিছুটা জড়সড় হয়েই বসে রয়েছেন জটামোহনবাবু। কিছু একটা বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই এবার চোখ খুললেন সামনের ভদ্রলোক। একটা কর্কশ ভারী গলায় তিনি বলে উঠলেন, আরে ভবেশ যে, কতদিন পরে তোমার দেখা পেলাম। তা সব ভালো তো? আর এনাদের কি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, মাঝখানে আর আসা হয়নি। আজ এনাদের জন্যই আরো বিশেষ করে আপনার শরণাপন্ন হওয়া। দুদিন আগেই এই তিনজনের সঙ্গে সাক্ষাৎ হয় আমার। আলাপ করিয়ে দিই, ইনি হলেন বিখ্যাত গোয়েন্দা প্রথমেশ চন্দ্র মিত্র, ওনার খুড়তুতো ভাই বকুল রঞ্জন মিত্র, এবং পাশের মানুষটি হলেন বিখ্যাত লেখক জটামোহন গাঙ্গুলি। আমার অনুরোধেই আপনার কাছে এসেছেন। খানিকক্ষণ সব চুপ। ঘরের সমস্ত আলো নিভিয়ে এবার একটা মোমবাতি জ্বালিয়ে বসলেন পৃথ্বীরাজবাবু। বাইরে ইতিমধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি হতে শুরু হয়েছে। অন্ধকার ঘরের ভরসা বলতে জ্বলন্ত একটা আগুনের শিখা। বুকের ঢিপঢিপটা যেন আবার শুরু হয়েছে আমার। স্বল্প আলোয় পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের চেহারা যেন আরো ভয়াবহ হয়ে উঠল। গম্ভীর গলায় তিনি বললেন, মানুষের হাত আর তার কপাল দেখে ভাগ্য নির্ধারণ করে থাকি আমি। ভবিষ্যৎ প্রসঙ্গে যতটা জানতে পারি সে সম্পর্কে অবগত করি। তবে হ্যাঁ, আমি ভগবান নই। মানুষ হিসেবে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেইটুকুই বিতরণ করি বলতে পারো। আপনাদের মধ্যে যিনি হাত দেখাতে চান আমার সামনে এইখানটায় এসে বসুন। ঠিক সেই মুহূর্তেই এবার সূর্যতা বলে উঠল, জটামোহনবাবু, সুযোগের সৎ ব্যবহারটা বরং আপনি করে দেন দেখি। না মানে আমি শেষ পর্যন্ত আমি কেন সূর্যবাবু? আহা, চিন্তা করবেন না, আমরা সকলে আছি তো নাকি? এইভাবে আরো দু একটা কথার পর বেশ কিছুটা সাহস নিয়ে এবার সামনের দিকে এগিয়ে গেলেন জটামোহনবাবু। মোমবাতির আলোতে হাতখানি বাড়িয়ে দিলেন তিনি। খানিকক্ষণ পরীক্ষা নিরীক্ষা। এর মাঝেই দূরে কোথাও যেন একটা বিকট শব্দ করে বাজ পড়ে উঠল। বর্তমানে নিস্তব্ধতা গ্রাস করেছে সম্পূর্ণ ঘরটাকে। চোখ বুঝলেন পৃথ্বীরাজবাবু, যেন গভীর ধ্যানে মগ্ন হয়েছেন তিনি। 5 মিনিট ধরে এরকম চলার পর অবশেষে মুখ খুলে বললেন, আপনার নাম জটামোহন গাঙ্গুলি। লেখালেখিতে বিশেষ আগ্রহ রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে একটি বই প্রকাশ পেতে চলেছে। চিন্তা নেই, বেশ উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তবে হ্যাঁ, আপনি তো বেশ ভীত স্বভাবের মানুষ বলেই মনে হয়। মানে তাহলে চিন্তা কিছু নেই বলছেন, তাই তো? একদম কিছু নেই তা বলা যায় না। বিশেষত ভাগ্য নির্ধারণ করে যা বুঝেছি, আগামী কয়েকদিনে একটা ভাড়া অপেক্ষা করছে আপনার জন্য। কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আন্দাজ করা যায়। সাবধানে থাকবেন, না হলে কিন্তু। সামনের মানুষটির এই কথায় মুহূর্তের মধ্যেই পায়ের তলার মাটি যেন সরে গেল জটামোহনবাবু। কিছুই যেন বলে উঠতে পারছেন না তিনি। তার চোখ মুখের দিকে চেয়ে এবারে সূর্যদা বলল, ভাড়া বলতে আপনি কি রকম বলতে চাইছেন? দুর্ঘটনা কি তবে? ওই যে বললাম, আমি ভগবান নই, ফলে সবকিছু মিলিয়ে দেওয়াও সম্ভব নয়। আমার মন বলছে এক্ষেত্রে প্রাণহানির কোনো সম্ভাবনা নেই।
তবে দুর্ঘটনার কারণে গুরুতর আঘাত লাগলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই বলি, এখন থেকেই সাবধান হন। বেশ উত্তেজনার সাথে রওনা দিলেও ভাগ্য নির্ধারণের ফল যে এরকম হতে চলেছে তা অবশ্য আমরা কেউই আশা করিনি। এরপর সম্পূর্ণ রাস্তা জুড়েই একরকম বিড়বিড় করে চললেন আমাদের প্রিয় জটায়ু। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার যে এই অবস্থা হবে তা দেখে ভারী খারাপ লাগছিল, যদিও পরবর্তীতে তাকে সান্ত্বনা দিয়ে কোনো মতে চুপ করায় সূর্যোদয়। বুধবার সকাল ব্রেকফাস্ট শেষে সূর্যোদা বলল, শোন, তুই আর জটামোহনবাবু মিলে বরং সামনের দিকটা একটু ঘুরে আয়, সাবধানে যাবি। কিন্তু তুমি যাবে না আমাদের সঙ্গে? না রে, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে। রাধাকৃষ্ণের মূর্তির চুরির বিষয়টা নিয়ে এবার খানিকটা ভাবা প্রয়োজন। পুটিরাম যদি দোষী হয়ে থাকে তবে তাকে খুঁজে বের করাটা দরকার। তাই এই সময়টা বরং হোটেলের রুমে বসেই কাটাই। তোরা ঘুরে আয়, বুঝলি? ওর কথা মতো শেষ পর্যন্ত আমি আর জটামোহন বাবু মিলে বের হলাম বাইরে। বৃষ্টি থেমে আজ বেশ ভালোই রোদ উঠেছে, তবে জটামোহন বাবুর চোখে মুখে এখনো একটা চিন্তার ভাব স্পষ্ট। গতকালের ঘটনা যে ওর মনে গভীর প্রভাব বিস্তার করেছে তা অস্বীকার করে লাভ নেই। সেই সূত্র ধরেই এবারে আমি বললাম, আরে জটামোহন বাবু, এত চিন্তা করছেন কেন? আমরা যতক্ষণ আছি কিচ্ছুটি হবে না আপনার, ভরসা রাখুন আমাদের উপর। তোমরাই তো আমার ভরসা ভাইয়া, কিন্তু আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, বড় চিন্তা হচ্ছে। এত সুন্দর একটা জায়গায় এসে শেষ পর্যন্ত দুর্ঘটনা। ভাবছি কাল না গেলেই বরং ভালো করতাম, কি বলো? দেখুন, যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। এখন বরং ভ্রমণের আনন্দটুকু উপভোগ করুন। এই সকল দৃশ্য বারবার দেখতে পাবেন না কিন্তু মশাই। এইভাবে কথা বলতে বলতে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মাধ্যমে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল তা ধরতেই পারলাম না। তবে চমকের যে এখানেই শেষ নয় তার কে ভেবেছিল বলুন তো? হোটেলের উদ্দেশ্যেই ফিরছি, এমন সময় রাস্তার একধারে জটলা দেখে বেশ অবাকই হলাম। এতজন মানুষ ওখানে করছেটা কি? কৌতূহলবশত এগিয়ে গেলাম সেই দিকে। যথারীতি আমাকে অনুসরণ করলো জটামোহন বাবু। তবে সামনে যেতেই দেখি এক ভয়ঙ্কর দৃশ্য। মানুষের ভিড়ের মাঝে রাস্তার একদম ধারে পড়ে রক্তাক্ত একটি দেহ। কাছে এগোতে লক্ষ্য করলাম, এ তো পুঁথিরাম, অর্থাৎ সুবীরের সানালের বাড়ির চাকর, যার উপর চুরির সন্দেহ করা হচ্ছিল, আর তারই কিনা এই পরিণতি। তবে এটা কি হত্যা? আর যদি সত্যি তাই হয়ে থাকে তবে এই কাণ্ড ঘটালো কি? মনের মধ্যে এক রাশ প্রশ্ন মাঝে এবার পাশ থেকে এক ব্যক্তি বলে উঠলেন, রাস্তা থেকে খানিকটা নিচে খাদের মধ্যে পড়ে গিয়েছিল দেহটি। সবাই মিলে ধরাধরি করে তোলা হলো। প্রাণ তো আর নেই, এখন ওই পুলিশকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। তার এই কথায় মুহূর্তের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ল সর্বত্র। জটামোহন বাবুর উদ্দেশ্যে এবারে আমি বলে উঠলাম, মশাই তাড়াতাড়ি চলুন, সূর্যদাকে এই খবরটা না দিলেই নয়। এই বলে দ্রুত গতিতে পা বাড়ালাম হোটেলের দিকে। ঘরে পৌঁছে সূর্যদাকে সবটা খুলে বলতেই দেখলাম বেশ অবাক হয়ে গিয়েছে সে। তোরা বরং হোটেলেই থাক, আমি একবার দেখে আসি। যদি এটা খুন হয় তবে এই রহস্যের কিনারা করা প্রয়োজন। পুলিশের সাথেও কথা বলা দরকার। আসলাম আমি। এরপর দুপুর থেকে সন্ধে পর্যন্ত সময় কেটে গেলেও এখনো সূর্যদার কোনো খবর নেই। একদিকে মূর্তি রহস্য, তার উপর পৃথ্বীরাজ বাবুর ভবিষ্যৎবাণী, আর এবারে খুন। সব মিলিয়ে দার্জিলিং রহস্য যে একরকম জমে উঠবে তা কল্পনাও করতে পারিনি। সূর্যদার জন্য চিন্তা ক্রমশ বেড়ে চলেছে। জটামোহন বাবুর পরিস্থিতিও খানিকটা আমার মতনই হয়ে উঠেছে। ঘরের মধ্যে আর বসে থাকা যায় না। এ কথা ভেবে উঠতে যাব এমন সময় ঘরে প্রবেশ করল সূর্যদা। চোখ মুখ তার বিধ্বস্ত। ফ্রেশ হয়ে এসে চারমিনার ধরাতে ধরাতে বেশ উৎকণ্ঠার সাথেই বলে চলল, পুটিরামের মৃত্যুটা আসলে একটা খুন। হ্যাঁ, খুন?
কি বলেন কি মশাই? আরে কে করলো এই কাণ্ড? সেটাই তো চিন্তার বিষয়। লোকটার মাথার পিছনে ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়, আর তাতেই মৃত্যু হয় তার। আমার ধারণা খুনের পর খাদের ধারে দেহটিকে ফেলে দেওয়া হয়, যাতে কেউ জানতে না পারে। পুলিশের সঙ্গে এ বিষয়ে বেশ খানিকটা কথা হয়েছে। আর হ্যাঁ, প্রধান যে বিষয়টি তোদের বলা হয়নি তা হলো, থানা থেকে বেরিয়ে সুবীরেশ বাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলাম। ভদ্রলোককে সব ঘটনা খুলে জানানোর পর উনি আমার উদ্দেশ্যে একটা কাগজ বাড়িয়ে দেন। তার কথায় আজ সকালে টেবিলের পাশ থেকেই নাকি সেটি উদ্ধার করেন তিনি। ওটাই হাতের লেখা নাকি পুটিরামের বলেই দাবি করলেন সুবীরেশ বাবু। কি এমন রয়েছে কাগজটিতে? তুমি কি দেখেছো নাকি? আমার প্রশ্নের জবাবে এবার পকেট থেকে একটা কাগজ বার করে সেটিকে আমাদের হাতে তুলে দিল সূর্যদা। দেখ, সুবীরেশ বাবুর কথা অনুযায়ী এই চিঠিটা লিখেই নাকি বাড়ি থেকে পালায় পুটিরাম। কাগজটা খুলে দেখি, সেখানে লেখা রয়েছে, আজ 14ই সেপ্টেম্বর, সময় ভোর 5:20 বাড়ি থেকে। আমার ভাই প্রচণ্ড অসুস্থ, অথচ চিকিৎসার জন্য পয়সা নেই, তাই বাধ্য হয়ে আপনার মূর্তিটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমি। দয়া করে পুলিশে জানাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা ফেরত করার চেষ্টা করব। আমাকে ক্ষমা করলে আমি আপনার নিকট বাধিত থাকব। ইতি পুটিরাম। চিঠি পড়া শেষ করলাম। এবার সূর্যদার উদ্দেশ্যে বলে উঠলেন জটামোহন বাবু। আরে মশাই, এখানে তো চুরির কোনো প্রশ্নই নেই, কারণ পুটিরাম তো এখানে টাকা ফেরত দেবার কথাও বলে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে ওকে মারলোটা কে? সেটাই তো বুঝে উঠতে পারছি না জটামোহন বাবু। আরেকটা কথা, সুবীরেশ সান্যালের থেকে জানতে পারলাম মাত্র কয়েক বছর আগেই ওনার কাছে কাজ করতে আসে পুটিরাম। এখান থেকে ঘন্টাখানেকের দূরত্বে ওর বাড়ি। পাহাড়ি রাস্তা ধরে যেতে হয়। তাই ভাবছি আগামীকাল সকাল হলেই ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা। এক্ষেত্রে পরিবারের সঙ্গে কথা না বললে রহস্যের পরবর্তী ভাগে পৌঁছানো এক কথায় অসম্ভব। আচ্ছা সূর্যদা, সেই দিন সুবীরেশ বাবুর বাড়ি থেকে বের হওয়ার পথে কি এমন জিনিস দেখছিলে বলতো? সেই সম্পর্কে পরে তো আর বিশেষ কিছু বললে না। বাড়ির পাশে একটা জঙ্গলের মতো জায়গা ছিল, আশা রাখি সেটা দেখেছিলিস। ওখানেই একটি ছবি পড়ে থাকতে দেখি। কি কারণে জানি না, তবে সন্দেহ হওয়ায় মুহূর্তের মধ্যেই পকেটে ভরে নিই সেই ছবিটি। পরবর্তীতে খোঁজ লাগিয়ে জানতে পারি ওই ছবিটি কুখ্যাত এক অপরাধী। প্রথমেশ, নামটা মনে পড়ে তোদের? কলকাতায় জোড়া হত্যা মামলায় দীর্ঘ তদন্তের পর আমার হাতেই ধরা পড়ে সে। যদিও ছবিটি বহুদিন পুরাতন বলেই প্রথম দেখাতে তাকে চিনতে পারিনি। তবে এখন প্রশ্ন হলো, সুবীরেশ বাবুর বাড়ির বাইরে ওই ছবি এলো কোথা থেকে? রহস্য ক্রমাগত বেড়েই চলেছে মাখন। যাই হোক, এখন খানিকটা বিশ্রামের প্রয়োজন। কাল সকাল হলেই আবার বেরোতে হবে। 9:30। গন্তব্যস্থল পুঁটিরামের বাড়ি। দীর্ঘক্ষণের যাত্রা হওয়ার কারণে আগে থেকেই একটি গাড়ির ব্যবস্থা করে রেখে দিয়েছিল সূর্যদা। যথাসময়ে গাড়িটি পৌঁছতেই অবশেষে সেটিতে চেপে উঠলাম আমরা। 4 চাকা বাহনটি অগ্রসর হওয়ার সাথে চারিধারের প্রাকৃতিক দৃশ্য যেন ক্রমাগত আরও সুন্দর হয়ে উঠতে লাগলো। খানিকক্ষণের জন্য তদন্তের বিষয়টা ভুলতেই বসেছিলাম। জানলার বাহির হতে পাহাড়ের দৃশ্য, মেঘ আর রোদের লুকোচুরি মাঝে কোমল বাতাস, অতীতের সকল অভিজ্ঞতা ভুলে পুনরায় একবার গান গাইতে শুরু করেছেন জটামোহন বাবু। তবে অপরদিকে সূর্যদার মাথা যে এখন রহস্যের জট ছাড়াতে ব্যস্ত তা স্পষ্ট বুঝলাম। খানিক সময় যাওয়ার পর সামনের দিক থেকে ড্রাইভার বলে উঠল, বাবু, এ তো বড়ই খাড়াই পথ, যদিও চিন্তার কোনো কারণ নেই। এ সকল রাস্তায় গাড়ি চালিয়ে আমার হাত একদম মাখনের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, গত কয়েকদিনে যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে রাস্তার হালও খারাপ। তুমি একটু দেখে চালিও, কেমন? আরও বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর ড্রাইভারের থেকে জানতে পারলাম সামনেই একটি খাবার জায়গা রয়েছে, বেশ নামকরা হোটেল। ব্রেকফাস্টটাও করে আসিনি,
ফলে খিদে বেশ ভালোই পেয়েছিল। সেই সূত্র ধরেই সূর্যদাকে বললাম, সূর্যদা, জল খাবারটা সেরে নিলে মন্দ হয় না? পুঁটিরামের বাড়ি খোঁজা, সেখানে গিয়ে সকলের সাথে কথা বলতে তো অনেকক্ষণ সময় লেগে যেতে পারে। তো তাই আর কি। মুখে কিছু না বলে সম্মতিসূচক একটা ঘাড় নাড়ল সে। মিনিট 5 মধ্যে অবশেষে নির্দিষ্ট স্থানে গিয়ে আমরা উপস্থিত হলাম। ড্রাইভারের কথা অনুযায়ী ঝাঁ চকচকে একটা হোটেল। তবে গাড়ি থেকে নামতেই মুহূর্তের মধ্যে যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তা আশা করেনি স্বয়ং সূর্যদাও। দরজা খুলে বের হতে যাব, এমন সময় পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারল আমাদের। কিছু বুঝে ওঠার আগেই খাদের ধার বরাবর ছিটকে গেল গাড়িটা। ডান প্রান্ত থেকে বাম প্রান্তে সোজা জটামোহন বাবুর গায়ে গিয়ে পড়লাম আমি। ওই দিকের দরজা খুলে বর্তমানে নিচের দিকে ঝুলে পড়েছেন ভদ্রলোক। হঠাৎ মাথায় এলো, সূর্যদা কই? সামনের দিকে তাকাতেই দেখি দরজার একটি প্রান্ত ধরে ঝুলছে সে। কি করব কিছুই মাথায় আসল না। তবে এক্ষেত্রে ড্রাইভারের প্রশংসা না করে পারা যায় না। কিছু সময়ের মধ্যেই স্টিয়ারিং সামলে খাদের কিনারা হতে গাড়িটিকে রাস্তার উপরে নিয়ে এলো সে। এরপরে একে অপরকে ধরাধরি করে ধরে বাইরে বের হলাম আমরা। রাস্তায় থাকা গুটি কয়েক লোকজনের সহায়তার কারণে সেই যাত্রায় রক্ষা পেলেও বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো সকলে। মুহূর্তের মধ্যে এমন একটা ঘটনা যে ঘটে যাবে তা কল্পনাও করা যায়। এর মাঝেই জটামোহন বাবুর দিকে তাকিয়ে দেখি মাথার দিকটা বেশ কিছুটা কেটে গিয়েছে তার। সূর্যবাবু, এই পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের কথা তো দেখছি 100% মিলে গেল মশাই। হ্যাঁ, এটাই তবে সেই ভাড়া। অপরদিকে চোয়াল শক্ত হয়ে গিয়েছে সূর্যদার। বেশ কঠিন গলা এসে বলল, এটাকে ফাঁড়া না বলে অ্যাটেম্প টু মার্ডার বললেও ভুল হয় না জটামোহন বাবু। কি? এটা খুনের চেষ্টা? কি বলছো তুমি? হ্যাঁ মাখন, হ্যাঁ। বেশ খানিকক্ষণ ধরেই গাড়িটি আমাদের অনুসরণ করে চলেছিল। ওইদিকে নজর গেলেও বিশেষ পাত্তা দেয়নি। তবে এমন এক ঘটনা ঘটবে তা কি আর আন্দাজ করা গিয়েছিল? কিন্তু গাড়িটির নম্বর আগে থেকেই দেখে নিয়েছিলাম। এখন সেটি থেকে তার মালিকের খোঁজ করা সহজ হবে। তোমার কি মনে হয় এই সকলের পিছনে কে রয়েছে? বিশ্বাস তো কাউকেই করা যায় না মাখন। এই যেমন ধর, সুবীরের সেনালের বাড়িতে ওই কুখ্যাত অপরাধী ছবি কি করছিল, তারপর পুটিরামের চিঠি। শুধু কি তাই, আজ যে আমাদের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটবে তা আগাম বলে দিলেন পৃথ্বীরাজ মুখোপাধ্যায়। এ কিভাবে সম্ভব? ভবেশ মুখোপাধ্যায়ের ওপর সন্দেহ করার মতো একাধিক কারণ রয়েছে। এই যেমন মূর্তি হারালেও এত শান্ত কিভাবে রয়েছেন তিনি, প্রশ্ন একাধিক। যাই হোক, পুটিরামের বাড়িতে গিয়ে আর লাভ নেই। এই বলে গাড়িতে চেপে হোটেলের উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। বাকি রাস্তায় কিছু না বললেও হোটেলে পৌঁছে আর উপরে উঠল না সূর্যোদয়। শোন, স্থানীয় থানায় একবার যেতে হতে পারে। তোরা হোটেলে গিয়ে বিশ্রাম নে। জটামোহন বাবুর খেয়াল রাখিস। ওর মানসিক পরিস্থিতি এখন ঠিক নেই। আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। সন্ধে 6টা বাজতে যায়। ঠিক এমন সময় টেলিফোনটা বাজতেই তার দিকে অগ্রসর হলাম আমি। অপর প্রান্তে সূর্যদার গলা পেতেই বলে উঠলাম, কি গো, কোথায় আছো? এখনো ফিরলে না যে? শোন, রহস্যের সকল জট ছাড়াতে পেরেছি, ফলে এখন বেশ খানিকটা নিশ্চিন্ত লাগছে। এখান থেকে সোজা সুবীরের সেনালের বাড়ি পৌঁছাবো। সঙ্গে ভবেশবাবুকেও নিয়ে নিয়েছি। আর আধ ঘন্টার মধ্যে তোরাও চলে আয়, কেমন? সূর্যদার কথা মতো ইতিমধ্যে সুবীরেশ বাবুর বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। বড় হলঘরটিতে বাড়ির মালিক ছাড়াও উপস্থিত আমি, সূর্যদা, জটামোহন বাবু, ভবেশ মুখোপাধ্যায় এবং 2 জন স্থানীয় পুলিশ। সকলের উদ্দেশ্যেই এবারে বলে চলল সূর্যদা, আপনাদের সকলের উপস্থিতিতে প্রথম থেকে সকল ঘটনার বিবরণ দিয়ে দেওয়া প্রয়োজন। প্রথমত, আমাদের দার্জিলিংয়ে আসা কেবলমাত্র ভ্রমণের স্বার্থে। তবে এক্ষেত্রে যে এক ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করে রয়েছে তা বোঝা যায়নি। ট্রেনে করে আসার সময় প্রথমেই আলাপ হয় ভবেশ মুখোপাধ্যায়ের সাথে। কথায় কথায় জানতে পারি সম্প্রতি ওনার বহুমূল্য একটি মূর্তি হারিয়ে গিয়েছে। পুলিশে অভিযোগ জানালেও বিশেষ কোনো সুরাহা মেলেনি। এরপরে আসা যাক দার্জিলিংয়ের ঘটনায়। এখানে এসে পৌঁছানোর দ্বিতীয় দিনের মাথায় সুবীরের সেনালের সাথে পরিচয় হয় একটি ক্যাফেতে। পরবর্তীতে ওনার বাড়িতে আগমন এবং
এখানে এসেই জানতে পারি মূর্তি, রত্ন এবং প্রাচীন ঐতিহ্যে বেশ আগ্রহ রয়েছে ভদ্রলোকের। এই ঘরটির চারিধারে লক্ষ্য করলেই বোঝা যায় তিনি কতটা শৌখিন মানুষ। যদিও এর মাঝেই সুবীরেশবাবুর বহু মূল্যবান মূর্তি হারিয়ে যায়। একই সঙ্গে পুটিরাম বলে বাড়ির চাকরটি গায়েব হওয়ায় প্রথম সন্দেহ গিয়ে পড়ে তার ওপর। এখানে বলে রাখা ভালো, দুইজন ব্যক্তির কাছ থেকে একইভাবে মূর্তি চুরি হয়ে যাওয়ার বিষয়ে প্রথমে কিছুই মাথায় আসছিল না, তবে ধীরে ধীরে একের পর এক জট খুলতে থাকে। এর মাঝেই পৃথ্বীরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নিকট উপস্থিত হই আমরা। জটামোহন বাবুকে দেখে উনি ভবিষ্যৎবাণী করেন যে আগামী কয়েকদিনের মাথায় ওনার ভাগ্যে নাকি একটা ফাঁড়া অপেক্ষা করে রয়েছে। হলো ঠিক তাই। আজ সকালেই ভয়ঙ্কর এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম সকলে। এসবের মাঝেই আবার ঘটল বীভৎস এক হত্যা। এ সকল ঘটনার পেছনে যার ওপর সন্দেহ, সেই পুটিরামের দেহ মেলায় ভারী অবাকি হই আমি। তবে পরবর্তীতে তার লেখা একটি চিঠি মেলে আমার হাতে। এক্ষেত্রে সুবীরেশবাবু সাহায্য না করলে তদন্ত এগোতই না। তবে একটা কথা বলতেই হয়, ভগবান না থাকলে আজ হয়তো বাঁচাই সম্ভব হতো না। কারণ অপরাধী যেভাবে আমাদের মরার পরিকল্পনা করেছিল তা অত্যন্ত ভয়ানক বললেও কম বলা হয়। কি সুবীরেশবাবু, ঠিক বললাম তো? সূর্যদার এই কথা শুনে মুহূর্তের মধ্যেই শোরগোল ছড়িয়ে পড়ল গোটা ঘরে। চার দেওয়ালের ভেতরে থাকা সকলের নজর বর্তমানে তারই উপরে। খানিকটা থতমত করে এবারে ভদ্রলোক বলে উঠলেন, এ কি বলছেন মিস্টার মিত্র? আমাকে সন্দেহ করছেন? আমি তো ঠিক মতো চলতেই পারি না। তবে একটু অপেক্ষা করুন মশাই, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত ঘটনাটা সকলের সামনে আসবে। এ সকল কাণ্ডে অবশ্য সন্দেহের প্রথম তীর গিয়ে ঠেকে ভবেশ মুখোপাধ্যায়ের দিকে। যার বহু মূল্যবান মূর্তি চুরি হয়ে গিয়েছে, তিনি এত শান্ত কিভাবে রয়েছেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। তবে এক্ষেত্রে হত্যা আর চুরির পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না। এরপর আসা যাক পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের কথায়। আমাদের দুর্ঘটনার কথা তিনি হুবহু মিলিয়ে দেন। এক্ষেত্রে সন্দেহ হলেও ওনার বিষয়টিও অনেকটা ভবেশবাবুর মতো। ফলে পরবর্তীতে বাকি থাকে কেবল একটা নাম, আর সেটা হলো সুবীরেশ সান্যাল। মাখন, প্রথম দিন বেরোনোর সময় বাড়ির বাইরের জঞ্জালের ভেতর থেকে একটি ছবি উদ্ধার করি। আর সেটা যে প্রথমেশ নামে এক কুখ্যাত অপরাধী, সেটা তো তোরা জানিসই। এখানেই আমার প্রথম সন্দেহ হয়। এক্ষেত্রে ওকে আমি নিজের হাতেই শাস্তি দিয়েছিলাম। তবে সেই সময় পুলিশের তরফ থেকেও তার পদবি জানাটা সম্ভব হয়নি। যদিও বেশ কয়েকদিন পর আসল সত্য আসে সামনে। আজ স্থানীয় থানার সাহায্যে লালবাজারের সঙ্গে যোগাযোগ করতে জানতে পারি এই অপরাধীর পুরো নাম প্রথমেশ সান্যাল। সূর্যদার এই কথাটা শুনতে বুকটা ফের একবার ঢিপ ঢিপ করে উঠল। তবে এই দুজনের মধ্যে কি কোনো রকম সম্পর্ক? এই বিষয়টি বলতে যাব, ফের একবার বলে চলল সে। হ্যাঁ, আপনারা যেটা সন্দেহ করছেন সেটা অনেকাংশেই ঠিক। প্রথমেশ সান্যাল সম্পর্কে সুবীরেশ বাবুর ছেলে। ফলে প্রথম দিন উনি আমাদের যে সকল কথা বলেছিলেন তার সবকটাই ছিল মিথ্যে। এবার আসা যাক পুটিরামের বিষয়ে। আমার অনুমান এবারের চাকরটিকে খুন হতে হয় তার মালিকের হাতে। আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আমি খুন করেছি? যদি কোনো তথ্য বা প্রমাণ না থাকে তাহলে এরকম ভাবে বলতে পারেন না আপনি মিস্টার মিত্র। এখানে মূলত দুটি বিষয়ে আমার খটকা লাগে। এক, পুটিরামের চিঠি। ওর বিষয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে জানতে পারি যে জীবনে কোনোদিন স্কুল পর্যন্ত যায়নি সে। ফলে এই চিঠিটি লেখা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আর হ্যাঁ, চিঠিটি সুবীরেশবাবু এমনভাবে লিখেছিলেন যাতে সেটার হাতের লেখা বোঝা মুশকিল হয়। তবে আমার চোখকে ফাঁকি দেওয়া ভারী মুশকিল। এই ঘর থেকেই পাওয়া একটি ডায়েরিতে ভদ্রলোকের হাতের লেখা প্রথম লক্ষ্য করি। ব্যাস, আসলে চিঠিটি পড়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা, আর তার মাঝেই ঘটবে এক ভয়াবহ দুর্ঘটনা। এটাই ছিল ওনার পরিকল্পনা। আরেকটা বিষয় সুবীরেশবাবু, প্রথম দিন যখন আমাদের সাক্ষাৎ হয় তখন আপনার হাতে থাকা লাঠিটা পুরাতন দিনের মনে হলেও এই মুহূর্তে সেটি দেখলে যে কেউ বলবে লাঠিখানি একদম নতুন। আমার অনুমান পুরাতন লাঠি দিয়েই সম্ভবত পুটিরামকে হত্যা করেন আপনি। ফলে নের অস্ত্র লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে এক্ষেত্রে প্রধান বিষয়টি হলো এই যে
এত পর্যন্ত যা যা বলে চলেছি সবকিছুই আমার ধারণা। তবে আমাদের ওপর আক্রমণ করে কাজটি আপনি উচিত করেননি মশাই। যে গাড়িটি আজ আমাদের মারতে উদ্যত হয় তার নম্বর আমি আগে থেকেই দেখে নিয়েছিলাম। সেই সূত্র ধরেই ইতিমধ্যেই তার মালিককে পাকড়াও করেছে পুলিশ। ফলে তাকে জিজ্ঞাসা করে বাকিটা তো সামনে আসবে। তাই এখন মিথ্যা না বলে সব সত্যিটা বরং স্বীকার করে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আপনাদের মারাই ছিল আমার আসল উদ্দেশ্য। কেন করব না বলুন তো, কেন করব না? আমার একমাত্র ছেলে প্রথমেশ, পুলিশের হাতে তাকে ধরিয়ে দেন আপনি। প্রথমটায় অবশ্য সবকিছু ভুলে গিয়েছিলাম, তবে কয়েকদিন পূর্বে আচমকাই ক্যাফেতে দেখা হয় আপনাদের সাথে। তখনই মনে মনে স্থির করে নিই কোনো না কোনো ভাবে মৃত্যুর মুখে ঠেলে দেব সকলকে। কিন্তু এর মাঝেই একদিন আমার সমস্ত পরিকল্পনা জেনে যায় বুটিরা। ফলে তাকে সরানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। হাতে থাকা লাঠি দিয়েই শেষ পর্যন্ত মাথার পিছনে আঘাত করি, আর তার বড় মুহূর্তেই লোক দিয়ে সেটিকে ফেলে দিয়ে আসা হয় ওই খাদে। আজ আপনাদের মারতে নিখুঁত পরিকল্পনা সাজিয়েছিলাম, তবে ওই শয়তানগুলো যে ব্যর্থ হবে তা কি আর জানতাম? আর হ্যাঁ, ওই মূর্তিটা চুরি হয়নি মিস্টার মিত্র, ওটা ছিল আমার পরিকল্পনারই একটি অংশ। খানিকক্ষণ সব চুপচাপ। নিস্তব্ধতা ভেঙে এবার সূর্যদা বলে উঠল, সেটা আমি জানি মশাই। দোতলার ঘরটি ভালো করে খুঁজলে সেই মূর্তিটি খুঁজে পাওয়া যাবে। যদিও পরবর্তীতে তার প্রয়োজন পড়ল না। সুবীরেশ বাবুর দেখানো জায়গাতেই অবশেষে মিলল অষ্টধাতু দিয়ে তৈরি রাধাকৃষ্ণের অমূল্য সেই মূর্তিখানি। তবে এর ঠিক পর মুহূর্তেই মূর্তিটি দেখে এক প্রকার চমকে উঠলেন ভবেশ মুখোপাধ্যায়। এ কি মশাই, এ তো আমার মূর্তি, এটাই তো হারিয়েছিল, কিন্তু এখানে কি করে? ওই ব্যক্তি যে ওর সহযোগীদের দিয়ে মূর্তি চুরির ব্যবসা ফেদে বসেছিল তা আমি আগেই সন্দেহ করি। তবে শেষ পর্যন্ত এটি যে আপনার জিনিস বেরোবে তা আন্দাজ করতে পারিনি মশাই। এই জন্যই বলে সব ভালো যার শেষ ভালো। ওর এই কথায় আমরা হেসে উঠলাম সকলে। অপরাধীকে তার যথাযথ স্থানে পৌঁছে ইতিমধ্যেই হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। গত কয়েকদিনে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছিল তা ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই সূত্র ধরে এবারে ভবেশবাবু বলে বসলেন, মিস্টার মিত্র, আপনি সত্যিকারের গোয়েন্দা মশাই। পুলিশ এতদিন ধরেও যেটা পারল না, আপনি সেটাই করে দেখালেন। ওই যে বলেছিলাম, রহস্য যদি দরজায় করা নাড়ে তবে গোয়েন্দা হিসাবে আমি কখনোই চুপ করে থাকতে পারি না। আরও বেশ কয়েকটি বিষয় আমাকে এই তদন্তে সহায়তা করেছে। তবে থাক, সবই যদি বলে দিই তাহলে আপনারাও যে সূর্য মিত্রের হয়ে উঠবেন, কি তাই না?